আশা করছি তোমরা সবাই এই ওয়ার্ড মিনিংগুলো লিখে নিয়েছো। ওকে, যারা আমার ভিডিও দেখছো তাদের আমার অনুরোধ, তার একটা স্ক্রিনশট মেরে নাও এই শব্দগুলোর এবং বইয়ের পাশে সব লিখে নাও। আর আমি আমার ফার্স্ট পার্টে এই কবিতার বাইরের বিষয় নিয়ে টোটাল আলোচনা করে নিয়েছি। আজ আমার মনে পড়ছে একটা খুব সুন্দর হিন্দি মুভির ডায়ালগ, যেখানে ক্যাথরিনকে কৃষ্ণা বলেছিল, जुदाई भी तो एक प्यार है, प्यार खत्म नहीं हुआ, इस जुदाई से শুরু हुआ। কেন এমন বলেছিল তার কারণ আমরা কবিতার মাঝখানে বুঝতে পারবো। উইলিয়াম শেক্সপিয়ার কোনো একটা সময়ে আমরা ধরে নিতে পারি তার ফ্রেন্ডকে নিয়ে কোনো একটা জায়গায় ঘুরতে গিয়েছিলেন, আর সেখানে গিয়ে তিনি কিছু দৃশ্য তার ফ্রেন্ডকে দেখিয়েছিলেন, আর দেখিয়ে এরকমভাবে বলছে, দেখছো এটা ওটা ওটা, সব দেখিয়ে দেখিয়ে তিনি তার নিজের জীবনের সঙ্গে কম্প্যারিজন করেছেন, আর সবই এই গোটা কবিতার মধ্যে আছে। প্রথম লাইনেই তিনি বলেছেন, দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড। দেখতে পাচ্ছ বছরের এই সময়টা, যে সময় আমরা দাঁড়িয়ে আছি, এমন একটা সময় আমার জীবনেও আসতে চলেছে। বছরের এই সময় মানে কোন সময়? লেট অটাম, অর্থাৎ হেমন্তের কথা বলেছেন। আসলে আমাদের প্রত্যেকের জীবনটা ঋতুর সঙ্গে জড়িত। তোমরা এখন যারা এখানে আছো সবাই কিন্তু স্প্রিং এর মধ্যে আছো, তোমাদের জীবনটা স্প্রিং, আনন্দে পরিপূর্ণ। যখন আরেক কয়েক বছর হবে তখন তোমাদের জীবন আরো আনন্দে সুখে ভরে উঠবে, সেটা হবে তোমাদের জীবনের সামার। তারপর যখন তোমাদের বয়স অনেক বেড়ে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবে, যখন তোমরা ক্ষীণ হয়ে যাবে, থরথর করে কাঁপবে, তখন সেটা হবে তোমাদের জীবনের অটাম। আর যখন আমাদের মৃত্যুর সময় আসবে, মারা যাব, তখন সেটা হবে আমাদের জীবনের উইন্টার। কেন? কারণ প্রত্যেকের জীবনটা একটা গাছের মতো। গাছে যেমন সুন্দর শাখা প্রশাখা এবং পাতায়, কচি পাতায় ভরে থাকে, তোমাদের এখন সেই কচি পাতার সময় স্প্রিং। যখন বড় বড় পাতায় তোমাদের ভরে উঠবে, সংসার করবে তোমরা, তখন সেটা হবে তোমাদের জীবনের সামার। তারপর যখন একটা 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 করে তোমার আয়ু ক্ষয় হতে শুরু করবে, তখন সেটা হবে অটাম। আর যখন জীবনের লাস্ট মুহূর্ত, তখন সেই লাস্ট দিনটা হবে উইন্টার, কারণ উইন্টারে গাছের কোনো পাতা থাকে না। তাই কবি তার বন্ধুকে বলছেন, দেখো, তার প্রিয়তমকে বলছেন, ওই যে দূরে দেখতে পাচ্ছ, এই সিজনের মতো বা এই গাছের মতো আমারও একটা সময়ে এমন দশা হতে চলেছে। That time of year thou mayst in me behold, when yellow leaves or none or few do hang upon those boughs which shake against the cold. অর্থাৎ এই গাছের মধ্যে কিছু হলুদ পাতা আছে। আচ্ছা, গাছের পাতা কখন হলুদ হয়? যখন গাছের সেই কচি পাতাগুলো একটু বয়স বাড়ে, তখন সেটা গাঢ় সবুজ হয়ে যায়। তারপর সেগুলো যখন হলুদ হয়, তার মানে তার আয়ু শেষের দিকে চলে এসছে, আর তখন সেই পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। তাই বলছেন যে ওই গাছের মধ্যে যে হলুদ পাতা দেখতে পাচ্ছ, আমার বয়স এখন শেষের দিকে হতে চলেছে, তাই আমার অবস্থা ওই হলদে পাতাগুলোর মতো। আর ওই গাছের মধ্যে দু চারটে যে পাতা আছে, ওই রকম দু চারটে পাতা এখন আমার জীবনে নির্ভরশীল। তার মানে কি, ওই পাতাগুলো হচ্ছে এক একটা আয়ু, তার জীবনের এক একটা মান্থ বা এক একটা ডে। আপন দোজ বাউ হুইচ সেক এগেনস্ট দ্য কোল্ড। আর ওই ঠান্ডা বাতাস এসে যখন লাস্ট পাতাটাকে ঝরিয়ে দেবে, সেই দিনটাই হবে আমার জীবনের শেষ দিন, মানে আমার আয়ু শেষ। তাই গাছের আড়ালে কবি কি করছেন, এখানে নিজের জীবনটাকে বর্ণনা করলেন। এই যে একটা অসাধারণ বর্ণনা তিনি করলেন, প্রকৃতির আড়ালে নিজের জীবনটাকে কম্পেয়ার করে। আসলে এটাই হচ্ছে কবিদের মাহাত্ম্য। এই ধরো একটা উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবে। শেক্সপিয়ারেরই লেখা কিং লিয়ার,
নাটকে তিনি দেখাচ্ছেন যখন তার মেয়েরা তাকে চিট করলো, ঠকালো, যে বাবা আমি তোমাকে বড্ড ভালোবাসি এই বলে তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিল, এবং তিনি যখন বুঝতে পারলেন যে তার মেয়েরা তাকে ঠকিয়েছে, তখন তিনি সেই যন্ত্রণা নিজের মধ্যে ধরে রাখতে পারছেন না যে বাবাকে ঠকাচ্ছে তার মেয়ে। আর তখন তিনি জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে চলে আসছেন, আর বাইরে দুমদাম দুমদাম করে বজ্রপাত হচ্ছে, আর গাছের পাতা একবারে এলোমেলো হচ্ছে, আর দরদর দরদর করে বৃষ্টি পড়ছে। আসলে শেক্সপিয়ার এই যে প্রেক্ষাপটটা রচনা করেছিলেন, ওটা বাইরের দৃশ্য নয়, তার মানে বলতে চাইছেন যে বৃষ্টিটা হচ্ছে সেটা তার চোখের জল, আর বাইরে যে ঝড় উঠেছে এবং বাজ পড়ছে সেটা তার ভিতরের ঝড়। আমি কি করলাম জীবনে, কত বড় ভুল করলাম। ক্লিয়ার? আর এখানে গাছের পাতার সঙ্গে বা হেমন্তের পাতার সঙ্গে কেন তুলনা করলেন, তার কারণ একটু বলে দিই। আমার মনে পড়ছে এখানে দ্য লাস্ট লিপ বলে একটা গল্প আছে, ও হেনরি লেখা, যেখানে জনসি বলে একটা ক্যারেক্টার, সে দেখাচ্ছে আইভি গাছের যে লতা, সেই আইভি লতার মধ্যে একটা লাস্ট পাতা পড়ে আছে, আর সেই জনসি বলছে ওই লাস্ট পাতা যেদিন ঝরে পড়ে যাবে সেদিনটাই হবে আমার মৃত্যুর দিন। অর্থাৎ লাস্ট পাতাটা হচ্ছে তার জীবনের লাস্ট আয়ু। ক্লিয়ার? ঠিক উইলিয়াম শেক্সপিয়ারও এইভাবেই নিজেকে বর্ণনা করছেন, দ্বিতীয় কম্প্যারিজন করছেন নিজের সঙ্গে, এবং বলছেন যে আমার অবস্থা এই গাছটার মতো শুধু নয়, ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা ভাঙা চার্চ, ওই ভাঙা চার্চের যে কয়ার্স, সেই কয়ার্সে আজ কেউ গান গাইতে আসে না, আর ওইখানে যারা পাখিতে গান গাইতো সেই পাখিগুলো আজ গান গায় না। আমার জীবনেও সেই ভাঙা চার্চ এবং ভাঙা কয়ার্সের মতো হতে চলেছে। কয়ার্স কি? কয়ার্স হচ্ছে যেখানে সাধারণত চার্চের যে জায়গায় প্রচুর পরিমাণে সঙ্গীতজ্ঞরা এসে সেখানে ধর্মীয় সঙ্গীত গায়, সেই জায়গাটা হচ্ছে কয়ার্স। বেয়ার রুইন, বেয়ার মানে ফাঁকা, রুইন মানে ধ্বংসপ্রাপ্ত, সেই ধ্বংসপ্রাপ্ত কয়ার্সের মতো আমারও জীবন হতে চলেছে। হোয়ার লেট দ্য সুইট, লেট মানে পাস্ট, দ্য সুইট বার্ডস স্যাং, যেখানে একটা সময়ে পাখিরা গান গাইতো কিন্তু আজ পাখিরা আর গান গায় না, তাই আমারও জীবনে তেমনটাই হতে চলেছে। তার মানে কবিতা নিজের জীবনকে একটা চার্চ, ভাঙা চার্চের এবং ভাঙা চার্চের কয়ার্সের সঙ্গে তুলনা করেছেন। আজ আমিও মেন্টালি এবং ফিজিক্যালি সেইভাবেই ভেঙে পড়েছি, তাই আমার জীবনের সেই প্রিয় মানুষেরা কেউ আজ আমার কাছে আসে না। অবশ্য এটাই হলো প্রকৃত জীবন। তোমরা এখানে যারা বসে আছো, তোমরা যে বন্ধু বান্ধবীদের পাচ্ছ, এই বন্ধু বান্ধবীরা তোমাদের জীবন থেকে একদিন সরে চলে যাবে, যেদিন তোমরা বৃদ্ধ হয়ে যাবে কেউ তোমাদের সঙ্গ দেবে না। আমার এই প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরীর সেই কবিতার কথা। ঠাঁই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। অর্থাৎ ফসল কেটে একজন চাষি তার সমস্ত ধানগুলোকে উপুর করে দিচ্ছে একটা ছোট্ট বোটের মধ্যে, কিন্তু আজকে সেই বোটের যে বোটম্যান আছেন, মাঝি, তিনি বলছেন আরে 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 কি করছো তুমি, এখানে আমি ধানগুলো নিয়েছি তোমার থাকার জন্য, তোমার ওঠার জন্য নয়, এটা এটা হচ্ছে শুধুমাত্র ধানগুলো নেওয়ার জন্য। তখন সে বলছে এর ধান তো আমার, বলছে ধান যাবে তুমি না। তার মানে কবি বলতে চাইছিলেন কি, রবীন্দ্রনাথ ঠাকুরও ওখানে এই কথাই বলেছিলেন যে আমরা যতদিন দিতে পারবো ততদিন আমাদের জীবনে লোকজন আসবে, ভিড় করে থাকবে, যেদিন কিছুই দিতে পারবো না সেদিন আমাদের জীবনে কেউ আসবে না, আমাদের কেউ গ্রহণ করবে না। এটাই আমাদের জীবনের নিয়ম। তোমাদের বন্ধু বান্ধবীরাও তোমাদের পাশে সেদিন থাকবে না। তাই তিনি নিজের জীবনকে কয়ার্সের সঙ্গে, ভাঙা চার্চের সঙ্গে তুলনা করেছেন, আর জীবনটাকে সঙ্গীতহীন ভাবছেন। পাখিরা যেমন গান গাইতে আসছে না, তার জীবনেও কোনোদিন আর কেউ আসবে না আনন্দের সুর নিয়ে। ইন মি দাও সিস্ট দ্য টুয়েলাইট অফ সাচ ডে, তুমি আমার মধ্যে দেখতে পাবে টুয়ালাইট অফ সাচ ডে, ওই যে দেখতে পাচ্ছ সূর্য অস্ত গিয়ে আজকে অন্ধকার নেমে আসছে। টুয়ালাইট কথার মানে হচ্ছে গোধূলি, অর্থাৎ দিন শেষ আর রাত্রের শুরু। তাই কবি বলছেন আজ আমার দিন শেষ,
আমি মৃত্যুর দিকে পা বাড়াতে চলেছি, তাই স্বাভাবিকভাবে আমারও আয়ু শেষের দিকে, তাই আমার জীবনটা এখন টুয়ালাইটের মতো, গোধূলির মতো। অ্যাজ আফটার সানসেট ফেডেথ ইন দ্য ওয়েস্ট, ঠিক যেরকম ভাবে সূর্যের আলো মুছে যায় এবং সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, আমিও খুব শীঘ্রই পশ্চিম দিকে অস্ত যেতে চলেছি। তিনি কিন্তু সব কথা তার প্রিয়তমকে বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এইভাবে সূর্যের মতো আমিও অস্ত যেতে চলেছি। হুইচ ডে হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডথ টেক অ্যাওয়ে, সূর্যের আলোকে যেরকম ভাবে অন্ধকার গ্রাস করে নিচ্ছে, আমিও একদিন মৃত্যু কোলে চলে যাব, অর্থাৎ মৃত্যুর অন্ধকার আমাকে এইভাবেই একদিন গ্রাস করে নেবে। বুঝতে পারছো? বেশ। ডেথ's second self that seals up all in rest, মৃত্যুর দ্বিতীয় সত্তা একদিন আমাকে চির রেস্টে বা চির বিশ্রামে পাঠিয়ে দেবে। তাহলে মৃত্যুর দ্বিতীয় সত্তা আমাকে চির বিশ্রামে পাঠিয়ে দেবে কেন? এখানে মৃত্যুর দ্বিতীয় সত্তা বলতে কাকে বোঝানো হয়েছে, বলতে পারবে কেউ? হ্যাঁ, মৃত্যুর দ্বিতীয় সত্তা বলতে এখানে ঘুমের কথা বোঝানো হয়েছে। কারণ তোমরা ঘুম থেকে উঠে, আমরা যদি ঘুম থেকে উঠে সকালবেলায় যদি আবার জাগি, তাহলে জাগলে ইহকাল আর না জাগলে পরকাল। তাই এখানে ঘুমের দ্বিতীয় সত্তা বলতে বোঝানো হয়েছে মৃত্যুকে, ঠিক আছে? বা মৃত্যুর দ্বিতীয় সত্তা বলতে বোঝানো হয়েছে ঘুমকে। পরস্পর অঙ্গাঙ্গিভাবে এখানে জড়িত। স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং বলে একটা কবিতা, সেই কবিতায় কবি বলেছিলেন মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অর্থাৎ ঘুমানোর আগে আমাকে অনেক দূর যেতে হবে। আবার পরের লাইনে বলছেন ঘুমানোর আগে আমাকে অনেক দূর যেতে হবে। আসলে প্রথম ঘুম বলতে তিনি বলছেন যে আমাকে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে অনেক কাজ করে যেতে হবে। আর পরের বার তিনি বলছেন ঘুমানোর আগে মানে মৃত্যুর আগে আমাকে অনেক কাজ করে যেতে হবে এই পৃথিবীতে। তাই এখানে ঘুমই হলো মৃত্যুর দ্বিতীয় সত্তা, আর মৃত্যুর দ্বিতীয় সত্তাই হলো ঘুম। কবি বলছেন ইন মি দাও সিস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার দ্যাট অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ ডথ লাই। কবি বলছেন আমার মধ্যে তুমি যে যৌবনে যে আগুন দেখতে পাচ্ছ, আভা, আগুনের আভা, সেটা আমাকে একটা সময়ে অ্যাশে পরিণত করে দেবে, আর আমি তার মধ্যেই ঢাকা পড়ে যাব। তাহলে এখানে আগুন বলতে কার কথা বলছেন? আগুন বলতে তিনি বোঝাচ্ছেন আমাদের যৌবন, আমাদের জীবনী শক্তি। আমরা কি করি, এই জীবনে এসে আমরা রোম্যান্স করতে ব্যস্ত থাকি, আশা, আকাঙ্ক্ষা, লোভ, লালসা, এই নিয়েই আমরা আমাদের জীবনটা কাটিয়ে দিচ্ছি। তোমরা এখানে যারা বসে আছো, কেন এরকম জিনিস করো? তার কারণ একটা, অন্যকে অ্যাট্রাক্ট করার জন্য। এখনই এই যে তুমি কি করছো, চুলে হাত দিয়ে এমনি এমনি করছো, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে এটা কেন? যাতে তোমাকে দেখতে ভালো লাগে, সবাই অ্যাট্রাক্টেড হয়, তাই তো? এক্স্যাক্টলি ঘটনাটা তাই। তাই আমরা রোম্যান্স করছি, কিন্তু পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে অন্যের মঙ্গল করার জন্য। কিন্তু আমরা অন্যের মঙ্গল দূরের কথা, আমরা নিজের মঙ্গল করতেই ব্যস্ত। কিন্তু নিজের মঙ্গল করতে করতে একটা সময় আসবে যখন হবে কি, বলো হরি, হরি বল, ঠিক আছে? মানে কি হবে, দেওয়ালে ফুলের মালা দেওয়া ছবি হয়ে যাব খুব তাড়াতাড়ি। ক্লিয়ার? এই যে হচ্ছে ব্যাপারটা। আর তখন সেই দিনটাই হবে আমাদের জীবনের উইন্টার সিজন। আর তখন আমরা ছাই হয়ে যাব, আর ঢাকা পড়ে যাবে আমাদের সেই যৌবনের লালসা, আশা, আকাঙ্ক্ষা সবকিছু। অ্যাজ দ্য ডেথ বেথ হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার, অর্থাৎ আমি যেদিন মৃত্যু শয্যায় চলে যাব, সেদিন আমার সমস্ত যৌবন শক্তি বা আমার জীবনী শক্তি সব চলে যাবে। কবি রবীন্দ্রনাথের ভাষায় মৃত্যুতে সব দেনা শোধ করে দিতে হবে। আসলে কবি চাইছেন না তার সেই দিনগুলো চলে যাক, কিন্তু কিছু করার নেই, সময়ের সঙ্গে সঙ্গে সবই গ্রাস করে নেবে। যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।
consumed with that which it was nourished by। আর বলছেন এই জীবনী শক্তি একদিন আমাকে গ্রাস করে নেবে, কনজিউম করে নেবে, মানে গ্রাস করে নেবে। আর এই জীবনী শক্তি কিন্তু একটা সময় আমাকে নারিশ করেছিল, মানে আমাকে বাঁচিয়ে রেখেছিল। কেন এই কথা বললেন? দেখো, তোমরা এই যে আনন্দ করছো, হই হট্টগোল করছো, তোমরা অন্যকে আনন্দিত করার চেষ্টা করছো, আশা আকাঙ্ক্ষা লোভ লালসায় বেঁচে আছো। এই বেঁচে থাকাটাই তোমাদের জীবনী শক্তি। কেন? কারণ চাষা আশায় ঘাটে। ক্লিয়ার? কিন্তু এইটাই তোমাকে বাঁচিয়ে রাখছে, আর একটা সময় এটাই তোমাকে ধ্বংস করে দেবে। এই জন্য কবি তার ফ্রেন্ডকে বলছেন, দিস দাও পারসিভেস্ট, তুমি নিশ্চয় আমার এই সমস্ত কথার মানে বুঝতে পেরেছ। পারসিভেস্ট মানে বুঝতে পারা। তুমি নিশ্চয় আমার এই কথার সব মানে বুঝতে পেরেছ। হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং, তাই তোমার উচিত তোমার ভালোবাসাকে আরো অনেক বেশি স্ট্রং করে দেওয়া। কার প্রতি? আমার প্রতি। কারণ আমি খুব শীঘ্রই সূর্যাস্তের মতো মৃত্যু কোলে ঢলে পড়ব এবং পাতার মতো ঝরে পড়ব, এবং আমার জীবনী শক্তি শেষের দিকে চলে এসছে। তাই তোমার উচিত আমাকে আজ তোমার সমস্ত ভালোবাসাকে ঢেলে দেওয়া, তোমার সমস্ত ভালোবাসাকে আরো অনেক অনেক বেশি শক্তিশালী করে দেওয়া। সে একটা কি একটা মুভি আছে না, সেই মনে হয় জিতের সিনেমা, সে 100% লাভ লাভ লাভ, তাই বলছে তুমি তোমার 100% লাভ ঢেলে দাও আমার। বুঝতে পারছো? বলছেন টু লাভ দ্যাট ওয়েল, এখানে ওয়েল মানে উচিত। তিনি বলছেন তাই তোমার উচিত আমাকে তোমার সমস্ত ভালোবাসাকে ঢেলে দেওয়া। হুইচ দাও মাস্ট লিভ আর লং, আর মানে এখানে বিফোর, লং মানে আর বড্ড বেশি দেরি না করে তোমার উচিত আমাকে তোমার সমস্ত ভালোবাসা ঢেলে দেওয়া। কারণ আমি হয়তো এই পৃথিবীতে আর হাতে গোনা কয়েকটা দিনের জন্য আছি। মাই ডেজ আর নাম্বারড, মাই মিনিটস আর নাম্বারড, মাই সেকেন্ডস আর নাম্বারড। মাইকেল মধুসূদন দত্তের এমনটাই ছিল লাস্ট উক্তি মারা যাবার আগের মুহূর্তে। তাই তুমি আমাকে সমস্ত ভালোবাসা ঢেলে দাও। কবি জীবনানন্দের ভাষায় আমরা বলতে পারি, তিনি বলেছিলেন, যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে পথের পাতার মতো। তাই কবি কবিতায় কি বলতে চাইলেন সংক্ষেপে একটু বলে দিই। কবি কবিতায় বলতে চাইছেন যে ওই গাছের পাতার মতো আমার আয়ু আস্তে 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 ঝরে পড়ছে। ওই টুয়ালাইটের মতো আমি এখন ওপারে অস্ত যেতে চলেছি, খুব তাড়াতাড়ি মৃত্যু আমাকে গ্রাস করে নেবে। আর ওই ভাঙা চার্চ এবং কয়ার্সের মতো আমার কাছে কেউ আসে না, কারণ আমি মেন্টালি এবং ফিজিক্যালি আজকে ভেঙে পড়েছি। আমার মধ্যে যে জীবনী শক্তি ছিল, সেই জীবনী শক্তি আজ ছায়ের মধ্যে ঢাকা পড়ে গিয়েছে, আমার লোভ লালসার ছায়ের মধ্যে। তাই কবি তার বন্ধুকে রিকোয়েস্ট করেছেন, এই লাস্ট মুহূর্তে তুমি আমাকে জড়িয়ে অনেক অনেক বেশি ভালোবাসা দাও। কেন বলছে জানো? তার কারণ কোনো জায়গায় যদি আগুন কোনো কিছুকে ছায়ে পরিণত করে দেয়, তখন সেই ছায়ের নিচে সেই আগুনটা দীপ 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 করে জ্বলে। কিন্তু তখন মনে করি আমরা আগুনটা বোধহয় নিভে গিয়েছে, কিন্তু হঠাৎ করে যদি দমকা বাতাস দেয় বা তুমি পাখা দিয়ে পাখা করো, দেখবে সেই আগুনটা আবার দাও দাও করে জ্বলে উঠবে। তাই কবি বলতে চেয়েছেন, তুমি যদি আমাকে ভালোবাসা ঢেলে দাও, তোমার সমস্ত ভালোবাসা, তাহলে আমার মধ্যে যে নিভে যাওয়ার মতো যে আমার মধ্যে যে জীবনী শক্তি বর্তমান আছে, যেটা মিটমিট করে জ্বলছে, সেটা আবার নতুন করে জেগে উঠবে। আমি আরো হয়তো বেশ কিছুটা আয়ু পাবো। তাই কবি বাঁচতে চাইছেন তার ভালোবাসার মধ্যে। তাই কবি তার বন্ধুর কাছে রিকোয়েস্ট করেছেন, আমাকে আরো অনেক অনেক বেশি ভালোবাসো, যাতে জীবন থেকে ঝরে পড়া जाना ना दिल से दूर, जाना ना दिल से दूर, जाना ना दिल से